প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি পরিচয় ডিজিটাল পক্ষ থেকে। ফয়সাল আলম, যিনি সুদূর ইটালি থেকে এসেছেন এই নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত 4th বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারে অংশ নিতে। তিনি ইটালির ম্যাকমার্ট গ্রুপ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। মূলত ম্যাকমার্ট ইটালিতে কনস্ট্রাকশন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকলেও এখন তাদের ব্যবসা সম্প্রসারণের একটি পলিসি হিসেবে যুক্তরাষ্ট্র তারা ব্যবসার উদ্যোগ গ্রহণ করেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ওনারা যুক্তরাষ্ট্র এবং ইটালি, এই মূলত ইউরোপের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র এবং ইটালি থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছেন, যে ম্যাগাজিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে থাকা দি 100 ম্যাগাজিনটির নাম। সেই ম্যাগাজিনটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে এনআরবিরা সেই দেশের এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতির যে কন্ট্রিবিউশন করছেন এবং বিশ্বব্যাপী বাংলাদেশি এনআরবিদের যে আর্থিক এবং সামাজিক এবং অবস্থার উন্নয়নে আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কথাগুলোই দি 100 ম্যাগাজিন থাকবে। তবে ফয়সাল আলমের সাথে আমার বিষয়বস্তু আলোচনার মূল বিষয়টা যেটি আমরা চেষ্টা করছি জানার জন্য, সেটি হচ্ছে যে উনি 20 বছর আগে ইটালিতে এসেছিলেন এবং প্রচুর পরিশ্রম, অধ্যাবসায় এবং সাধনা সব কিছুর মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে ম্যাকমার্ট গ্রুপের তিনি স্বত্বাধিকারী। এবং আজকে তার কাছ থেকে শুনবো যে এই ইটালিতে এসেছেন, আসার পরে তিনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিষ্ঠার পর এই ব্যবসা গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এখন তার ব্যবসা যুক্তরাষ্ট্র সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন। জনাব ফয়সাল আলম। ফয়সাল ভাই, কেমন আছেন আপনি? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই পরিচয় ডিজিটাল প্ল্যাটফর্মে সকল দর্শকবৃন্দদেরকে আমার ম্যাকমার্ট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আপনি বলুন যে আপনি তো 20 যতটুকু জানলাম আপনার সাথে একটু আলাপ আলোচনার পর 3 দিন ধরে আপনাকে প্রতিদিনই মেলায় দেখছি, মেলায় আসছেন। তো আপনি কনস্ট্রাকশন ব্যবসার সাথে সম্পৃক্ত এবং আপনি আরও কিছু ব্যবসার কথা আমি শুনেছি যুক্তরাষ্ট্রে। আপনি একটি ম্যাগাজিনও বের করতে যাচ্ছেন, বিজনেস ম্যাগাজিন মূলত যেটি, কিন্তু আপনি রেমিটেন্স ফেয়ারের সাথে সংযুক্ত হলেন এবং যুক্তরাষ্ট্রে আপনার ব্যবসা প্রসার এই সম্পর্কে যদি কিছু বলেন। এর পাশাপাশি ইটালিতে কিভাবে 20 বছর আগে আসার পর আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ব্যবসা এবং পরবর্তীতে দৃষ্টি দিয়েছেন এখন যুক্তরাষ্ট্রের প্রতি, যদি একটু আমাদের সংক্ষিপ্তভাবে বলতেন। ধন্যবাদ নাজমুল সাহেব, পরিচয়ের যিনি সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় সম্পাদক। আমি 20 বছর পূর্বে ইটালিতে আসি আমার কর্মময় জীবনকে শুরু করার জন্যে। আমি প্রথম থেকেই আমি সত্যিকার অর্থে আমার চিন্তা এবং ভাবনায় ছিল আমি একজন ব্যবসায়ী হওয়া এবং উদ্যোক্তা হওয়া। শুধু নিজের কর্মময় জীবন দিয়ে নিজের পরিবার এবং নিজের জীবনকে গোছানো নয়, যারা ইটালিতে এবং বাংলাদেশ থেকে যারা নিজের কর্মময় জীবনকে সুন্দর এবং স্বনির্ভর করার জন্য যারা ইটালিতে আসে, তাদেরকে নিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম করার মধ্য দিয়ে আমার জীবনকে সাজানো এবং তাদের জীবনের সাথে আমার সম্পৃক্ত হওয়ার একটা পরিকল্পনা আমার শুরু থেকেই ছিল। সেই চিন্তা এবং ভাবনা থেকে প্রথমেই আমি একটি কোম্পানিতে আমি চাকরি নিই। সেই কোম্পানিটির নাম হচ্ছে CAMST। এটা হচ্ছে একটি ক্যাটারিং কোম্পানি, যেটা হচ্ছে বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় একটি ক্যাটারিং কোম্পানি। এবং আমি সেই কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছি এবং আমার সহকর্মীরা, আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি ছিলেন একজন নেপোলিয়নের বাসিন্দা, নেপলস যেটাকে বলা হয়, ভিনচেন্জ ওনার নাম। উনি একাধারে ইতালি, জার্মানি, বেলজিয়াম এই 3টি দেশের ডিরেক্টর ছিলেন। উনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমি ওনার কাছে এই কথাটা আমি বললাম, ওনার নামটি, আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে অনেক কৃতজ্ঞ। আমার ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্যে উনি আমাকে যে ধরনের সাপোর্ট করেছেন, উনি সব সময় বলেছেন তুমি ভালো কিছু করো, তুমি বড় কিছু করো, আমি আমার কোম্পানির পক্ষ থেকে তোমাকে সর্বদা সাপোর্ট করব। এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা স্বরূপ ওনার নামটি আমি বলা। আমি যখন নিজের ব্যবসা শুরু করি, আমি ক্লিনিং ফার্ম দিয়ে শুরু করেছিলাম। আপনি ক্যাটারিং ব্যবসা থেকে ক্লিনিং ফার্মে আসলেন? না, ক্যাটারিং এতে আমি জব করতাম। হ্যাঁ, আর বুঝলাম, ক্যাটারিং এর জব করতেন, সেখানকার এক্সপিরিয়েন্সটা সেখানে রেখে আপনি আসলেন আমি একটা ক্লিনিং ফার্মে আসলাম। ক্লিনিং ফার্ম কেন করলেন? ক্লিনিং ফার্ম কোনটা উদ্যোক্তা হওয়ার জন্য। এখানে প্রচুর পরিমাণে ক্লিনিং এর সুযোগ ছিল, বেসরকারি হসপিটালগুলি ছিল, কর্পোরেট অফিসগুলি ছিল, আর সেটা বিভিন্ন সময় করা যেত। যারা
অন্য জায়গায় চাকরি করে, কোনো কর্পোরেট জায়গায় চাকরি করে, সেখান থেকে তারা তাদের বাকি সময়টা আমাদের সাথে ক্লিনিকে সম্পৃক্ত হতে পারতেন। সেই জন্য আমি এই বিষয়টাকে বেছে নিই। এই বিষয়টাকে বেছে নেওয়ার পরে আমি যখন নিজের এই ব্যবসা শুরু করলাম, প্রথম দিকে আমার সত্যিকার অর্থেই এত প্রতিবন্ধকতা ছিল, কারণ আমি অনভিজ্ঞ ছিলাম। এত প্রতিকূল পরিবেশ আমার ছিল। আমার স্পষ্ট মনে আছে, কখনো কখনো আমি 24 ঘন্টায় 20 ঘন্টা কাজ করতাম। এবং আমার একটি জীবনের সুদীর্ঘ সময়, সেটা হয়তো 5 কিংবা 7 বছর গেছে, যেই সময়টাতে আমি দৈনিক 18 ঘন্টা কাজ করেছি। 5 থেকে 7 বছর আমি দৈনিক 18 ঘন্টা কাজ করেছি। আমার সেই নিরলস প্রচেষ্টায় আমি চেষ্টা করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমার কাছে মনে হয় আমি আমার জায়গা থেকে আমি সফল হয়েছি। আমি পরবর্তী পর্যায়ে এই ক্লিনিং ফার্মটাতে এটা বড় বড় কোম্পানির সাথে আমি সম্পৃক্ত হতে পারি, যেই কোম্পানিগুলি আপনাদের সুপরিচিত কোম্পানি। সেখানে অ্যামাজন আছে, সেখানে ফ্যাডেক্স আছে, সেখানে জিএসই একটা প্রতিষ্ঠান আছে, যারা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট একটা কোম্পানি, যারা বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে ইনভেস্ট করে। আমি তাদের খুব ভালো আচরণ পাই, তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করে, এবং তাদের সহযোগিতায় আমি পরবর্তী পর্যায়ে কনস্ট্রাকশন সেক্টরে প্রবেশ করি। আমি কনস্ট্রাকশন সেক্টরে প্রবেশ করার পরে আমার চেষ্টা করেছি আমি আমাদের বাংলাদেশ কমিউনিটির যে অবহেলিত মানুষগুলি আছে, যারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য আপ্রাণ প্রচেষ্টা করতেছিল, সেই সমস্ত মানুষগুলিকে আমি আমার কাজে সম্পৃক্ত করার জন্য আমি বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, এবং তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার এই কাজগুলোর সাথে তারা সহযোগিতা করেছে। কোন সময় আপনি কনস্ট্রাকশন ব্যবসাটা শুরু করলেন? সেটা করেছি আমি 2017 সালে। 17 সালে আমি 2017 সালে কনস্ট্রাকশন সেক্টরে প্রবেশ করি। তার কিছুদিন পরেই আমি বাংলাদেশে যাই। 2020 সালে বাংলাদেশে যাওয়ার পরে শুরু হয় কোভিড সিচুয়েশন, যেটা সারা পৃথিবীব্যাপী এক মহামারী আকার ধারণ করে, এবং আমার জীবনে একটা করুণ অধ্যায়। সেই 2020 সালে আমার মাতা মৃত্যুবরণ করে। 2020 সালের 2 জুলাই আমার মাতা মৃত্যুবরণ করে। তো আমি কোভিডের কারণে বাংলাদেশে আটকা পড়ি। সেই কোভিডের কারণে আমি বাংলাদেশে 11 মাস আটকা পড়ে থাকি। আমার প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন, আমার প্রতিষ্ঠানে যারা সময় দিয়েছেন, আমার সহকর্মী হিসেবে ছিলেন, তারা আমি বাংলাদেশে অবরুদ্ধ, আর আমার প্রতিষ্ঠান ইতালিতে চলমান। সেই জায়গায় যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তার নাম আমার কোম্পানির একজন ডিরেক্টর, উনি হুমায়ুন কবির। উনি সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করে এই কাজটি তিনি দীর্ঘ 11 মাস আমার অনুপস্থিতিতে তিনি চলমান রেখেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিড সিচুয়েশনে ঘর থেকে বের হওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং কতটা কষ্টকর ছিল। সেই কষ্টকে তিনি ওভারকাম করে আমার প্রতিষ্ঠানকে সচল করে রেখেছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ, এবং আজকের এই পরিচয় ডিজিটাল প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনি কনস্ট্রাকশন ব্যবসা আসলেন, তো কনস্ট্রাকশন ব্যবসায় ইটালিতে আপনি এখন আমরা যতটুকু জানি ইটালি সম্পর্কে, ইটালিতে এখন প্রচুর বাঙালির বসবাস, বাঙালিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আছে, আমরা এখান থেকে শুনি। তো আপনার এই কনস্ট্রাকশন ব্যবসার মূল ফোকাসটা কোথায় ছিল? আমাদের কনস্ট্রাকশন ব্যবসার মূল ফোকাসটা ছিল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আমরা বড় যে কোম্পানিগুলি করতেন, অ্যামাজন, ফ্যাডেক্স এবং জিএসএ, এফ ইঞ্জিনিয়ার, এই সমস্ত বড় প্রতিষ্ঠানগুলি, এগুলি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় মেগা প্রজেক্ট তারা করে। সেখান থেকে আমরা ছোট ছোট জায়গাগুলি তাদের কাছে আমরা নিতাম, যে জায়গাগুলি আমাদের সাধ্যের ভিতরে ছিল। সেই জায়গাগুলি কাজগুলি আমরা করে দিতাম, এবং আমার সহকর্মী যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সফলভাবে করতে সক্ষম হই। তার পরবর্তী পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমরা যখন কোভিড সিচুয়েশনের মতো একটি পরিস্থিতিকে ওভারকাম করে ফেললাম, আমরা তখন আত্মবিশ্বাসী হয়ে উঠলাম বিশ্ব জয় করার জন্য। আমরা ধীরে ধীরে চিন্তা করলাম যে শুধু আমি নই, আমার মতো অগণিত অসংখ্য যারা দীর্ঘ সময় পরিশ্রম করে নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সেই সমস্ত মানুষগুলি যারা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, তাদের কথা কিভাবে আমরা সমাজের সমস্ত সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে পারি। সেই জায়গা থেকে আমি চিন্তা এবং ভাবনায় আমি নিয়ে আসি সেই কোন জায়গাটাকে আমরা যদি ফোকাস দেই, আমরা তাদের কথা বিশ্ব বাজারে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং সামনে নিয়ে আসতে পারবো। সেই জায়গায় আমি আমার সুপরিচিত একজন জার্নাল
ডিরেক্টর আছেন এবং একজন সম্পাদক আছেন। উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, উনি একজন গুণী সম্পাদক, অগণিত অসংখ্য সম্পাদনা তিনি করেছেন যথেষ্ট মর্যাদার সহিত এবং যোগ্যতার সহিত। তিনি একটি দি 100 পত্রিকার সম্পাদক। আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি ভাবলাম যে দি 100 পত্রিকার সম্পাদক মহোদয় আমাদেরকে সাথে নিয়ে আমরা একটি যৌথ প্রযোজনায় যদি একটি পত্রিকা আমরা আনতে পারি, তাহলে আমার মনে হয় সেই অবহেলিত জনপদের সেই মানুষগুলির কথা আমরা বিশ্ববাজারে তুলে আনতে পারবো। সেই জায়গা থেকেই উনি সেই সম্পাদক মহোদয়, প্রধান সম্পাদক মহোদয়, উনি বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্সের একজন ডিরেক্টর। ওনারা 2024 সালে ওনারা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার একটি এক্সপো তারা করে। সেই এক্সপোতে উনি আমাকে ইনভাইট করে। 2024 সালের সেই এক্সপো সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল। আমি সেখানে আসি এবং সেখানের যিনি প্রধান মডারেটর ছিলেন ডক্টর জিয়াউদ্দিন সাহেব, রায়হানুল ইসলাম চৌধুরী, বিশ্বজিৎ সাহা, তাদের সাথে আমার একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে তারা আমাকে 2025 সালে ইন্টারন্যাশনাল রেমিটেন্স ফেয়ার, যেটা এখন 19 এবং 20 এপ্রিল সদ্য সমাপ্ত হয়েছে, সেখানে আমাকে ইনভাইট করে এবং আমি সেখানে উপস্থিত হই। আমি 11 এপ্রিল নিউ ইয়র্কে আসি এবং তাদেরই পরিচালনায় সশস্ত্র কণ্ঠে যে টাইমস স্কোয়ারে যে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি একজন অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমি সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ডাইভার্সিটি প্লাজার উৎসবও দেখেছি। এবার ইটালির বাংলাদেশিদের জীবন, আপনি তো 20 বছর আগে এসেছেন, আপনার আগেও যারা এসেছে, একটা সময় ছিল যে যারা বিদেশে আসতো বাংলাদেশ থেকে, তারা মধ্যবয়সী কিংবা পড়ন্ত বয়সী, খুব তরুণ সম্প্রদায়ের লোকের তখনও আনাগোনা তেমন হয়নি ইটালিতে। তো আপনার নিজের জীবন সংগ্রাম, আর যেটা আপনি গত 20 বছর ধরে করে আসছেন, এখন সাফল্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন, এখন যারা তরুণ সম্প্রদায়ের, অপেক্ষাকৃত তরুণ সম্প্রদায়ের লোক যারা ইটালিতে আসছেন, তাদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ এবং তাদের সামনে যে স্বপ্ন, আপনাদের মতো যারা আছেন তারা স্বপ্ন সৃষ্টি করেছেন, যা আপনি ইটালিতে এসে প্রথমে কঠোর পরিশ্রম করেছেন, বলেছেন 18 ঘন্টাও পরিশ্রম করেছেন, কখনো কোনো সময় 7 বছর একটানা আপনি নিজেকে প্রতিষ্ঠা। এখন যারা আসছেন তাদের প্রতি আপনার ফিলিংসটা এবং তারা যে অবস্থায় বর্তমানে আছে, এই অবস্থার পরিবর্তন যদি প্রয়োজন হয়, কীভাবে সেটা সম্ভব? আপনাদের মতো এন্টারপ্রেনার, বিজনেসম্যান যারা আছেন, তাদের কাছ থেকে তারা কি সহযোগিতাটা পেতে পারে? আপনি অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন করেছেন। বর্তমানে যারা তরুণ সম্প্রদায় ইটালিতে আসছে, তারা খুব চমৎকার মানুষ। তারা সুন্দর সময় কাটাতে পছন্দ করে, তারা ঘুরতে পছন্দ করে, তাদের চিন্তা ভাবনা উচ্চ বিলাসিতা আছে, যেটা পূর্বে আমাদের একটা সম্প্রদায়ের কাছে খুবই অল্প ছিল। আজকের এই তরুণরা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ইটালিতে প্রবেশ করে। তারা নিজেদেরকে বাংলাদেশ থেকেই যোগ্য হিসেবে গড়ে তোলে। তারা এআই সাথে সম্পৃক্ত, আধুনিকতার সাথে সম্পৃক্ত। তারা বর্তমান যে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটালাইজ পৃথিবীর সাথে তাদের খুব একটি কানেক্টিভিটি আছে, যেটা বর্তমান সময়ে একজন উদ্যোক্তার জন্য অত্যন্ত জনপ্রিয়। তারা আমাদের একটা সময় দেখা গেছে যে আমাদের পূর্ববর্তীরা তারা একটি কাজের ভিতরে সীমাবদ্ধ ছিল। কোনো মেইল ফ্যাক্টরিতে তারা কাজ করার স্বপ্ন নিতেন এবং সেই জায়গায় তারা সীমাবদ্ধ থাকতেন। কিন্তু আজকের যে তরুণ সম্প্রদায়রা আসছে, তারা নিজেরা কয়েকজন মিলে 5 স্টার হোটেলটাকে তারা সেখানে ইনভেস্ট করতে চাচ্ছে। 5 জন 10 জন একটা গ্রুপ করে তারা 4 স্টার হোটেলে ইনভেস্ট করতে চাচ্ছে। তারা সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলি ভাড়া নিচ্ছে এবং তাদের অর্থ দিয়ে তারা সেটাকে সাজিয়ে নিচ্ছে। এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যেমনভাবে তারা অর্থনৈতিকতে স্বাবলম্বী হচ্ছেন, বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং আমাদের সেই অর্থগুলিকে তারা বাংলাদেশে পাঠিয়ে তারা একটি নিজের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের যে এনআরবি কমিউনিটির পক্ষ থেকে গ্লোবাল ইকোনমিতে তাদের যে কন্ট্রিবিউশন, নিঃসন্দেহে তা অসাধারণ। এবং আমাদের এই তরুণ সম্প্রদায়, তার চাইতেও বড় কথা, তারা এখন আইটি সেক্টরে প্রবেশ করেছেন। ইতালিতে তরুণরা এখন কয়েকজন মিলে একটি গ্রুপ করে সেই গ্রুপ অফ কোম্পানিগুলি আইটি সেক্টরের দিকে ধাবিত হচ্ছে। এবং আমাদের এই আইটি সেক্টরে প্রবেশের কারণে আমাদের পূর্বে এবং বর্তমান এবং আগামী দিনে যারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন, তাদের জন্য একটি সুন্দর, একটি সুগুছালো এবং খুব মসৃণ মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দের। এখন যারা আসছেন তাদের সাথে আপনি যখন যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করছেন,
তবে আপনি কি এই যুক্তরাষ্ট্রের যে ম্যাগাজিনটি কিংবা বিভিন্ন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন, সেটার সাথে আপনার কি ধরনের ব্যবসা আপনি মনে করেন যে যুক্তরাষ্ট্রে আপনার অভিজ্ঞতার মাধ্যমে আপনি এখানে নতুনভাবে শুরু করতে পারেন, কিংবা নতুনভাবে যে ব্যবসাগুলো যুক্তরাষ্ট্রের সাথে আপনার ব্যবসার সাথে মিলে যায়, সেই ধরনের কি কি ব্যবসা আপনি মনে করেন? আমি যুক্তরাষ্ট্রকে পছন্দ করার দুটি কারণ একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র সারা ওয়ার্ল্ডের একটি ফোকাস পয়েন্ট। এখানে আমরা যদি একটি জার্নালের মধ্য দিয়ে আমাদের এনআরবির সেই সমস্ত উদ্যোক্তাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে সেটা যেমন বিশ্ব বাজারে তাদের একটা জানান হবে, বিশ্ব বাজারে তাদের একটা পরিচিতি আসবে, এটা আমাদের জন্য এক অনন্য অর্জন। দ্বিতীয়টা হচ্ছে যারা ইউরোপের দিকে থাকে, ইউরোপের ফ্যামিলিগুলি, যে সমস্ত বাচ্চারা আজকে আমাদের আগামী প্রজন্ম বড় হয়ে উঠছে, আপনারা জানেন ইউরোপ এমন একটা জায়গা, প্রত্যেকেই তাদের নিজের দেশের ভাষাটাকে এত বেশি প্রাধান্য দেয়, তাদের নিজের দেশের সংস্কৃতিকে এত বেশি প্রাধান্য দেয় যে তারা আন্তর্জাতিক বাজার কোন দিকে যাচ্ছে তার চাইতে বেশি ফোকাসে থাকে হচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি এবং তাদের নিজস্ব ভাষার ব্যাপারে। সেই জন্য আমরা যেহেতু এশিয়া মানুষ, আমাদের একটি ইংরেজি ভাষার দিকে আমাদের একটি আকর্ষণ আছে। আমরা একটা সময় আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, সেই জায়গা থেকে আমাদের ইংরেজির প্রতি একটি বিশেষ দুর্বলতা আছে। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম ইংরেজি মাধ্যমের সাথে খুব একটি সুন্দর সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তারা, আমাদের ছেলেরা আন্তর্জাতিক বাজারে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা বড় হবে। সেই জন্য আমি মনে করেছি যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে যদি আমরা একটি আবাসন খাতের সেক্টর ওপেন করতে পারি, এটা আমি মূলত ইউরোপ বেসডদের জন্য, ইউরোপিয়ান যে সমস্ত ফ্যামিলিরা এখানে বড় হচ্ছেন, আমাদের যেমন আমার সন্তানদের কথা যদি বলি, অন্য ভাইদের বন্ধুদের সন্তানদের কথা যদি বলি, তারা একটা সময় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে যেতে হয়, উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষাভাষীর কোনো দেশে যেতে হয়। সেই জন্য আমি মনে করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমি বেছে নিতে পারি, তাহলে হয়তো তাদের জন্য একটি সুন্দর পথ তৈরি হবে এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর এবং একটি ভালো জায়গায়, যেটা বিশ্বের সর্বোচ্চ জায়গা, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত করে বিশ্ববাজারে বাংলাদেশের নামকে আরো সুন্দর এবং একটি বড় পরিসরে নিয়ে যেতে পারবে, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের হবে। আপনার তার অর্থ দাঁড়াচ্ছে যে যে খাতটি যুক্তরাষ্ট্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবাসন খাত, যেটি আমাদের নিউ ইয়র্ক শহরের মেয়র সবসময় বলে থাকেন যে আবাসন খাতে আমাদের উন্নয়ন দরকার, আমাদের প্রচুর অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট দরকার। আপনার যে চিন্তা চেতনা, যাতে যারা বিবিতির বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি সন্তানরা যুক্তরাষ্ট্রে পড়তে আসবে, তাদের জন্য আবাসন ব্যবস্থাটা একটা সৃষ্টি করাটাই মূলত আপনার লক্ষ্য করছি, বুঝতে পারছি, যেটা আপনি বলেছেন এই মুহূর্তে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমার জানার আগ্রহ, সেটি হচ্ছে যে ইটালিতে লেখাপড়ার সুযোগটা কেমন? যেমন যুক্তরাষ্ট্রে ইদানিং অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে লেখাপড়া, বর্তমান প্রশাসনের বিভিন্ন নীতির সিদ্ধান্তের কারণে। ইটালিতে পড়াশোনা করতে কি কেউ আসেন? পড়াশোনার কি তেমন সুযোগ আছে? জি, ইটালিতে প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা এখন আসেন। আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা যে শহরে বসবাস করি, এটা হচ্ছে বলোনিয়া, যে শহরটাতে 1120 সালে সুপ্রতিষ্ঠিত হয়েছিল ইউনিভার্সিটি অফ বলোনিয়া। আপনি জানেন যে এই ইউনিভার্সিটিটা একটি সারা বিশ্বের এক অনন্য বিশ্ববিদ্যালয়, সেটা বর্তমানে সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় সারা ওয়ার্ল্ডের। তার পূর্বে এই ইউনিভার্সিটিটার মধ্যে প্রচুর পরিমাণ বাংলাদেশি স্টুডেন্টরা আছে এবং আমাদের যে সমস্ত প্রজন্ম এখানে বেড়ে উঠছেন, তাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার অনেক ছাত্ররা সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে আপনাদের নিউ ইয়র্কের যে ঠিকানা পত্রিকা, উনি যে ঠিকানা পত্রিকায় কর্মরত যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি খালেদ মহিউদ্দিন সাহেব, উনি ঠিকানা পত্রিকার পূর্বে ডয়েচ বেল্টে ছিলেন। ডয়েচ বেল্টে থাকা অবস্থায় উনি এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিয়ে একটি পর্যালোচনা চালিয়েছিলেন এবং সেখানে উঠে এসেছে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের যে সুন্দর এবং স্বনির্ভর অবস্থান, এটা ওনার ডকুমেন্টারিতে আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানলাম ইটালির জীবন, আপনার যুক্তরাষ্ট্রে নতুনভাবে ব্যবসায় সম্পৃক্ত হওয়ার ব্যাপার, নতুন যুক্তরাষ্ট্র এবং ইটালির উদ্যোগে একটি ম্যাগাজিন, যেটি একটি আন্তর্জাতিক মানের ম্যাগাজিন হবে এবং যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশিদের জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু প্রতিফলিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আমার ম্যাকমার্ট গ্রুপের এই সাথে যারা আমার সম্পৃক্ত ছিলেন, ম্যাকমার্ট গ্রুপের শুভাকাঙ্ক্ষী সহকর্মী
যারাই আমার সাথে কাজ করছেন আমি সকলকে ম্যাকমার্ট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং যুক্তরাষ্ট্রে যারা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে ইতিমধ্যেই আমাদের বন্ধুসুলভ আচরণের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলকে আমাদের ম্যাকমার্ট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আমাদের যে বিজনেস পার্টনার দি 100, সেই দি 100 ম্যাগাজিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।